ইয়েস মিস। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব। আপলোড করা হয়ে গেছে। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা হয়ে যাবে। হ্যাঁ, আমি রেকর্ডিংটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো? ক্লিয়ার দেখতে পাচ্ছো স্ক্রিন? ওকে। তোমাদের যে অঙ্ক করতে দিছিলাম, ওর মধ্যে কি প্রবলেম আছে তোমাদের? নো মিস। আরিবা, তোমার প্রবলেম আছে? আচ্ছা, তো ওই বাকিটাও কি আমাকে করে দিতে হবে? মানে যে এখানে যেটা আমি বাকি রাখছিলাম, এটা করে দিব? ইয়েস মিস দেন। জি মিস, করে দেন। আচ্ছা, এগুলো তো পেরেছো না? জি মিস। প্রশ্ন তৈরি করতে পারবা? আচ্ছা, তাহলে এখানে দেখো, মিস এখানে বলছে, এখানে জাকের অঙ্ক তৈরি করতে বলেছিল। বুঝলাম না। মিস 6 নাম্বারে কি মানে ডাকের অঙ্ক মানে সাজিয়ে লেখা যেগুলো, সেগুলো আমাদের কিছু মানে বানাইতে বলছিল। না না, বলছে ওপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক দুইটা প্রশ্ন তৈরি করতে বলছে। মানে এই যে এখানে যে চিত্রটা আছে, ঠিক আছে, এই চিত্রটা ব্যবহার করে দুইটা প্রশ্ন করবা। মানে এমন প্রশ্নটা এমন, এই যে এখানে যেমন শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত মিটার, তুমি ওরকম বলবা যে মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক কত কিলোমিটার আছে। তুমি যদি মিটার বলো, সেটাও একটা প্রশ্ন হয়ে যাবে। অথবা মসজিদ থেকে কমিউনিটি ক্লিনিক কত দূর, বা মসজিদ থেকে শিলার বাড়ি কত দূর, বা শিলার বাড়ি থেকে বসিরের বাড়ি কত দূর, এরকম। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন তৈরি করতে বলছে দুইটা। বুঝেছো কি? জি মিস। আচ্ছা, এখন দেখো, আহ এই 1 নাম্বার বলছে যে অরিত্রের বাসা থেকে আনুষ্কার বাসা আহ 9.5 কিলোমিটার। তাহলে এটা যদি মনে করো এটা একটা ঘর, মানে একটা বাসা, এটা মনে করো অরিত্রের বাসা, ঠিক আছে? এটা কার? অরিত্রের বাসা। এটা 1 নাম্বার বাসাটা অরিত্রের। আর 2 নাম্বার যেটা, এখানে একটা ঘর আঁকি। তোমরা কি ঘর আঁকতে পারো? ঘর আঁকা কিন্তু অনেক ইজি। ইয়েস মিস পারি। ঘর আঁকা খুবই সহজ। আমার সব থেকে ফেভারিট, ঘর আঁকতে ভালো লাগে।
আমি ড্রয়িং অত পারি না, তবে ঘরটা আঁকতে পারি। আচ্ছা, তো দেখো এখানে বলছে এটা হচ্ছে অরিত্রের বাসা, আর এটা মনে করো দুইটা আনুষ্কার বাসা। এদের দূরত্ব হচ্ছে 9.5 কিলোমিটার। কত? 9.5 কিলোমিটার। অরিত্র আনুষ্কার বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে, কয় মিটার? 500 মিটার। এদের বাসার দূরত্ব হচ্ছে আহ 9.5 কিলোমিটার। কিন্তু অরিত্র কার বাসায় যাচ্ছে? আনুষ্কার বাসায় যাচ্ছে, মানে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। এর মধ্যে 500 মিটার যাচ্ছে হচ্ছে হেঁটে, 7.5 কিলোমিটার যাচ্ছে বাসে, অবশিষ্ট পথ রিকশায় যায়। অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? আচ্ছা, এখানে তো দেওয়া আছে যে হেঁটে যায় 500 মিটার আর বাসে যায় এত কিলোমিটার, তার মানে এত কিলোমিটারকে আমাকে কি করতে হবে? মিটারে রূপান্তরিত করতে হবে। তাহলে তুমি এখানে চলো দেখি, এখানে তুমি লিখবা, প্রথমে লিখবা হচ্ছে, পেন নিয়ে নিই। ক নাম্বার হচ্ছে অরিত্র কত কিলোমিটার কি করছে দেখো। আচ্ছা, আরেকবার দেখে আসি। বলছে অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়, তার মানে যে কয়টায় আছে সেটা কি আহ কিলোমিটার, আর মিটার যেটা আছে সেটা কি করতে হবে? কিলোমিটারকে মিটারে রূপান্তরিত করতে হবে, মানে দুইটাই কি হবে? মিটারে। তাহলে এত মিটার হেঁটে হেঁটে যায় 500 মিটার, তাহলে আমরা লিখবো অরিত্র হচ্ছে হেঁটে হেঁটে যায় হচ্ছে 500 মিটার। কয় মিটার বলো আমার সাথে? 500 মিটার। 500 মিটার। আচ্ছা, এখন বাসে যায় কত কত কিলোমিটার বলো তো? 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার। এখন আমাকে ওখানে বলছে ও কত কিলোমিটার বাসে ও হেঁটে যায়, তাহলে ও হেঁটে যায় তো 500 মিটার, এটা আমরা জানি কিমি। আর হচ্ছে বাসে যায় হচ্ছে 7.5 কিলোমিটার। এখন এটাকে আমাকে মিটারে রূপান্তরিত করতে হবে, কিন্তু আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার। 1000 মিটার, তাই না? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 7.5 কিলোমিটার সমান কত মিটার বলতো? 7500 মিটার। 7500। তাহলে এখানে আমরা বসাই দিলাম 7500। আরিবা কি বুঝতে পেরেছো? মিটার। জি মিস। আচ্ছা, এখন তাহলে দুইটা একসাথে করবো। এখন তুমি যদি বলো যে হেঁটে যাই 500 মিটার আর বাসে যাই 7500 মিটার, তাহলে অতএব হেঁটে ও বাসে মোট যায়, মোট মোট যখন বলবা তখন কি করবা? মোট মোট দুইটা যোগ করে দিবা। কি করবা? 7500 7500 যোগ 500, তাই না? তার মানে মোট হবে হচ্ছে কত? 8000 কিলোমিটার না মিটার বলো তো? মিটার। মিটার। 8000 মিটার। ঠিক আছে, তাহলে মোট কত কিলোমিটার হেঁটে ও বাসে গেল? 8000 মিটার। এটা তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সার হয়ে গেল। এখন খ নাম্বার বলছে অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়। অরিত্র অনুষ্কার বাসায় যখন যাচ্ছে ও হেঁটে গেল আর বাসে গেল, বাকি পথটা রিক্সায় গেল। তাহলে এখানে আমাদের কি করতে হবে? দেখো, আমরা জানি যে অরিত্র হেঁটে আর বাসে কত মিটার গেল? 8000। এখন আমরা যদি এটাকে কিলোমিটারকে মিটারে রূপান্তরিত করি, মোট দূরত্ব এখানে লিখবা হচ্ছে দূরত্ব, মোট দূরত্ব বা অরিত্র আর অনুষ্কার বাসা থেকে, এখানে খ নাম্বার। এখানে লিখবা হচ্ছে, কে জয়েন করলো? সুরাইয়া?
জি মিস। সুরায়া, তুমি কেমন আছো? মিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর একটু আগে জয়েন করতাম। মিস আমি আসলে একটু বাইরে ছিলাম তো, এই জন্য ও দেরি আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা, দেখো আমরা এখানে ম্যাথ করছিলাম হচ্ছে, এই যে আমি যে ম্যাথ গুলো করতে দিছিলাম সেখানে কি তোমার কোনো প্রবলেম আছে? নো মিস। নো মিস। আচ্ছা, তো আমরা আজকে দেখো আমি লাস্টে যে ম্যাথটা করে দিব বলছিলাম সেটা বুঝাচ্ছিলাম। সেটা হচ্ছে 1 নাম্বার। এটা দেখো, একটা বলছে যে অরিত্রীর বাসা থেকে আনুষ্কার বাসা 9.5 কিলোমিটার। তো এটা হচ্ছে অরিত্রের বাসা আর এটা হচ্ছে আনুষ্কার বাসা। এখন এটা এদের দূরত্ব হচ্ছে 9.5 কিলোমিটার। এখন অরিত্র আনুষ্কার বাসায় যাওয়ার জন্য, মানে ওর বাসায় যাবে, তো যাওয়ার জন্য কি করছে, 500 মিটার হেঁটে গেছে আর 7.5 কিলোমিটার বাসে গেছে। অবশিষ্ট পথ হচ্ছে রিক্সায় গেছে। কারণ প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বলছে অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়, তো সেটা আমরা বের করলাম যে অরিত্র বা হেঁটে তো 500 মিটার যায়, সেটা দেওয়াই আছে, এটা আমাদের আর কোনো কনভার্ট করা লাগবে না, এটা মিটার যেহেতু চাচ্ছে। কিন্তু বাসে যায় 7.5 কিলোমিটার। তার মানে এখানে দেখো, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 7.5 কিলোমিটার সমান 7500 মিটার, মানে এটা গুণ করলেই হয়ে যাবে। তো মোট গেল 8000 মিটার, এই দুইটা যোগ করে। বুঝতে পেরেছো এতটুকু? জি মিস। জি আচ্ছা, মিস। তাহলে আমি নেক্সটে যাই। তোমাকে আমি বুঝাই দিলাম, কারণ তুমি তো বুঝবা না, এই জন্য হালকা করে বুঝাই দিলাম। যদি তাও না বুঝো আমাকে বলবা। এবার খ নাম্বার দেখো, বলছে অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়। অরিত্রের মোট পথ ছিল, তাহলে তুমি লিখবা মোট। মোট, বিয়োগ করতে হবে। হ্যাঁ, মোট দাগ দিয়ে সোজা আর হয়ে যায় বাঁকা। দেখো, আচ্ছা, মোট পথ হচ্ছে কত? 9.5 কিমি, তাই না? কিলোমিটার, কিমি বলবা না, কিলোমিটার বলবা। তো এখন একে আমাকে প্রথমে মিটার করতে হবে, কারণ আমাদের ওপরের গুলা দিয়ে ভাগ দিতে হবে, সরি বিয়োগ দিতে হবে। তো এখন দেখো, এটা আগে মিটারে রূপান্তরিত করলে কি হবে? 9500 মিটার। এটা কি দেখানো লাগবে আর তোমাদের? নো মিস। মমি। নো। 9500 মিটার। এখন ও বাসে আর হেঁটে গেল কত? 8000। তো ওইটা বাদে যেটা থাকবে সেটাই কি, ও রিক্সাতে যাবে। অতএব রিক্সায় যায়, 1.5 কিলোমিটার। রিক্সায় যায় কত? 9.500, 9500 বিয়োগ কত? 8000, তাই না? 8000। তো তাহলে থাকলো কত? 1500। ঠিক আছে, এতটুকু তো বুঝেছো? তো এটা কি, এটা হচ্ছে মিটার, এটা কিন্তু মিটার। এখন কিলোমিটার করতে হলে 1.5 কিলোমিটার। এটা কিন্তু মুখে মুখে পেরে যাবা তোমরা যখন ম্যাথ করবা, এটা আর তোমাদের দেখানো লাগবে না। তোমাদের মার্ক যেহেতু এখানে কম, খুব বেশি না, তো এই জন্য তোমাদের দেখানো লাগবে না, এতটুকু করলেই হবে। তো দেখো, ওভারঅল যেটা ছিল সেটা কি, সেটা হচ্ছে এই ও হেঁটে, অঙ্কগুলোর মার্ক কত থাকে? এখানে হচ্ছে 5 মার্ক থাকে। 5 মার্ক থাকে দুইটা মিলে, একটাতে 3, এটাতে 2, আর এটাতে 3। বুঝছো? 5 মার্ক থাকে। তোমাদের নিলাম না সেদিন এক্সাম। আচ্ছা, তো এখানে দেখো হেঁটে গেল, বাসে গেল, মোট। এখন তারপরে কি, মোট যে রাস্তাটা তার মধ্যে রিক্সায় গেল বের করবো কিভাবে? মোট যে ও যে যানবাহন গুলাতে যেটাতে গিয়েছে সেটা বিয়োগ করব মোট পথ থেকে। ঠিক আছে, এটাই ছিল আমাদের টোটাল ম্যাথ। এখন মানে এই পুরো ম্যাথটা। তো এখানে কি বুঝতে তোমাদের অসুবিধা আছে? নমিস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে একটু যাই। সেটা হচ্ছে, দেখো এখানে বলছে ওজন। আচ্ছা, ওজন বলতে আমরা কি বুঝি? আমাদের পুরো শরীরের ভর, তাই না? এটা কি? ভর। ভর আর ওজনের মধ্যে, ভর আর ওজনের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? তো আমরা এখন আপাতত এখান ওইটা থেকে কি শিখবো আপনি না। অঙ্ক করতে দিবেন? বলো।
এখান থেকে কি আপনি অঙ্ক করতে দিবেন আজকে? কোথায় থেকে? ওজন থেকে। হ্যাঁ, আমি তো ওজন এখনো বুঝাইনি, বুঝাইতে বুঝাইতে যাই, তারপর দেখি কতদূর যাই। আচ্ছা, এখন দেখো, ওজনটা আর ভরের পার্থক্য তোমরা বড় হলে শিখবা যে কিভাবে ওজন হয়, কিভাবে ভর হয়। তো এখন আমাদের যে মানে আমরা যেটা ওজন আর কি, এর তো অন্য কোনো নাম নাম নাই। তো সেটাই হচ্ছে ওজন। তো ওজন যে পরিমাপ করা হয়, ওজন কিভাবে আমরা মাপি বা ওজন কিভাবে দেখা যায়, সেটা এখানে পড়বো আমরা। তো দেখো, এখানে বলছে ওজন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি। যেমন আমরা এর আগে পড়ছিলাম কি সম্পর্কে বলতো, এই যে দৈর্ঘ্য পরিমাপ করেছি। এবার কি করব, ওজন পরিমাপ করব। ঠিক আছে, তো সেম আগের মতোই ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। আগে যেমন মিটার ছিল, এবার হচ্ছে গ্রাম। ওকে, তো গ্রামটা হচ্ছে গ্রামের সাথে তুলনা করে বাকিগুলা বলছে। তো যখন ডেসিগ্রাম হবে তখন 0.1 গ্রাম, যখন ছোট হবে তখন হচ্ছে ডেসি সেন্টিমিল, আর যখন বড় হবে তখন ডেকা হেক্টো কিলো। সেম আগের ছকটা দেখছো, এই ছকটা যে পড়বে তার পুরোটা হবে। ইভেন আরেকটা ছক আছে, সেটা আমাদের সেম, তাই না? এখানেও দেখো ডেসি সেন্টিমিলি ডেকা হেক্টো কিলো। এটা তো আর বোঝানো লাগবে না, কারণ আমি এর আগে কিন্তু ভালো মতো বুঝাই দিছি। দেখো, ওপরে যখন যাবা তখন ডেকা হেক্টো কিলো, এটা গ্রাম হতে পারে, লিটার হতে পারে, কিলো লিটার হতে পারে, কিলোগ্রাম হতে পারে, কিলো মিটারও হতে পারে। আর নিচে আসলে হচ্ছে ডেসি সেন্টি মিলি। বুঝছো? তো এইখানে সেম আগে যে এইটা পড়ছো, এই দুইটা ছক সেম। এটা কি আমাকে নতুন করে বোঝানো লাগবে? বলো একটু তোমরা। মিস। আচ্ছা, এখানে দেখো রাফি বলছে এত একক ঠিক মনে রাখতে পারছি না। তখন তুলি বলছে একটু খেয়াল করে দেখো, এগুলো আগের দৈর্ঘ্যের এককের মতোই, কিলো হেক্টর ডেকা, শুধু মিটারের জায়গায় কি আছে, গ্রাম দেওয়া আছে। বুঝেছো? এখন তো এখানে দেখো প্রথম যেই অঙ্কটা আছে সেটা কি দেওয়া, বলছে জনির বাবা বাজার করে নিয়ে আসলেন। নিচের প্রতিটি জিনিসের পরিমাণ জিনিসের পরিমাণ তালিকায় দেওয়া হলো, মানে এখানে একটা তালিকা আছে, তার পরিমাণ এখানে দেওয়া হলো। এখন জনি যদি জিনিসগুলো ওজনের তালিকায় দেওয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? আচ্ছা, আমাদের যেমন মনে করো, আমাদের যেমন চাল, তাই না? চাল দেখবা কেজি ধরে, মানে আমাদের বাবা মারা কি করে, তোমাদের বাবা মারা কেজি বলে না, যে 25 কেজি 50 কেজি, শুনেছো কখনো? আচ্ছা, Yes, miss. কিন্তু যখন প্যাকেটও কেজি বলে, কিন্তু লবণও কেজি বলে, আটাও কেজি বলে, কিন্তু মশলা যখন বলে তখন বলে 50 গ্রাম। মশলার 50 গ্রাম প্যাকেট, তাই না? 50 গ্রাম প্যাকেট, কারণ ছোট ক্ষেত্রে ওইটা ব্যবহার করে। এখন মনে করো এটা তো এরকম বলতে পারে না 0.001 গ্রাম, মানে 1 কেজি, এরকম তো বলতে পারে না। এই জন্য কি করে, শর্টকাটে গ্রাম বলে। গ্রাম বললে কি হয়, ছোট হয়। আচ্ছা, এখন যে এককে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে এই 25 কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে, 500 গ্রামকে ডেসিগ্রামে প্রকাশ করতে হবে, 150 ডেকাগ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে, 2 কেজিকে ডেকাগ্রামে প্রকাশ করতে হবে, 50 গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করতে হবে। এখন এখানে আমি একটা আহ প্রকাশ করে দেখাই তারপর। তো এখানে দেখো, উনি চালের বস্তা নিয়ে এসছে, 1 প্যাকেট চিনি নিয়ে এসছে, 1 প্যাকেট লবণ, 1 প্যাকেট আটা, 1 প্যাকেট মশলা। তো আমরা লবণেরটা দেখি। বলছে 150 ডেকাগ্রাম সমান 1 কিলোগ্রাম। ঠিক আছে, ডেকাগ্রাম থেকে কি করতে হবে, কিলোগ্রামে প্রকাশ করতে হবে। এখন এখানে দেখো ডেকাগ্রাম আর কিলোগ্রামের সম্পর্কটা কোথায়, তাই না? এই যে দেখো, 1 ডেকাগ্রাম সমান কয় গ্রাম বলো তো, 10 গ্রাম। 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, কিন্তু 1 কিলোগ্রাম সমান 1000 কি গ্রাম, তাই না? কত গ্রাম বলো তো?
1000 গ্রাম। 1000 গ্রাম। তো এই যে আগের মতোই ওপরে কি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এটা করতে পারবো। এখন এটা কি আমি করে দিব না হচ্ছে তোমরা করবা বলো? আমি সামনা করব। আচ্ছা করো তাহলে সবাই। এই যে এইটা করবা, দেখি এটা যদি পারো তাহলে ভাববো তোমরা পারবা, যদি না পারো তাহলে আমি বোঝাই দিব। আগের মতোই কোনটা বলো তো? 150 ডেকাগ্রাম সমান 1.5 কিলোগ্রাম। হিসাব করে কি আপনাকে পাঠাবো? হুম হুম। সেটা কি খাতায় করতে হবে না বইয়ে করে দিলে হবে না? হ্যাঁ বইয়ে যদি তোমরা বললেও হবে, মুখে বললেও হবে। পরে আমাকে মুখে বলো, যেহেতু খাতায় পিকচার তুলে দেওয়া সুবিধা হচ্ছে, সময় লাগবে। আচ্ছা আচ্ছা, এটার উত্তর হবে 1.50 কিলোগ্রাম। আচ্ছা সবাই বের করুক দেখি। মিস আপনি 118 পৃষ্ঠার 1 নাম্বারটা করতে দিয়েছেন না? 1 নম্বরের মাঝেরটা 1 প্যাকেট লবণ না ওইটা? দুধ ভিজে রাখছো? আচ্ছা আরিবা পারবা? জি মিস। ঠিক আছে। বাকিরা পারোনি? মিস আমি 2টা বাদে সব বের করতে পেরেছি, বলবো? হ্যাঁ বলো। সেখানে 1 কেজি চালের বস্তা 25 কেজি সমান 250 হেক্টোগ্রাম। হুম হুম 1 প্যাকেট চিনি 500 গ্রাম সমান 5000 ডেসিগ্রাম। আর হুম 1 প্যাকেট মশলা 50 গ্রাম সমান 0.5 মিলিগ্রাম। হুম। হয়নি তো এটা। আর আরিবা? মিস আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হবে 50,000 মিলিগ্রাম। আচ্ছা এখানে দেখো বলছে যে উম জি মিস আমারও সেম উত্তর এসেছে। আচ্ছা এইটা 1 প্যাকেট মশলা যেটা গ্রাম থেকে কি করতে হবে? মিলিগ্রামে, তাই না? গ্রাম থেকে নির্ণয় করতে হবে মিলিগ্রামে।
তাহলে মিলিগ্রাম কিন্তু বেশি, ঠিক আছে? এই যে দেখো এখানে আছে 1 গ্রাম সমান এক আহ, এক এই যে মিস সেন্টিগ্রাম। আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা এখানে যদি এই যে গ্রাম 1 গ্রাম বলছে যে হচ্ছে উম কিভাবে বোঝায় এটা, 1 মিলিগ্রাম সমান এত গ্রাম, তাই না? এত গ্রাম। তাহলে এটা তুমি সামনে দিবা, কি করবে, এটা তুমি সামনে দিবে, এত গ্রাম সমান 1 মিলিগ্রাম। তাহলে 1 মিলিগ্রাম সমান কত, কত গ্রাম বেরোয় গেল। তারপর আহ ও আচ্ছা, এত গ্রাম সমান 1 মিলিগ্রাম। তারপর 1 গ্রাম সমান কত মিলিগ্রাম। তারপর হচ্ছে 50 গ্রাম সমান কত কত মিলিগ্রাম। ঠিক আছে, আমি করে দেখাবো সুরাইয়া। জি মিস একটু করে দেখান। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আবার আর একটু দেখে নি অঙ্কটা, 50 গ্রাম সমান কত মিলিগ্রাম, তাই না? তাহলে আমরা জানি আমরা এত হচ্ছে কেন, একটু করি। লেখা তো ফেড কেন। আচ্ছা আমরা জানি কি বলতো, এই যে এখানে যে সূত্রগুলো আমরা পড়লাম একটু দেখে আসি। এখানে বলছে যে 1 মিলিগ্রাম সমান কত, 1/1000 গ্রাম লেখো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, 1/1000 গ্রাম। এটা এটা তো বুঝছো, এটা তো সূত্র, তাই না? জি মিস। আচ্ছা, এক আহ এম আচ্ছা মিলিগ্রাম, তাই না? গ্রাম, GM। আচ্ছা এইটা, এখন দেখো আমাদের গ্রাম আছে, মিলিগ্রাম বের করতে হবে। তাহলে আমরা এটা একটু সরাই দিব, মানে প্রথমে দিয়ে দিব বা লিখবা, লিখে 1/1000, 1000 কি গ্রাম, তাই না? গ্রাম সমান 1 মিলিগ্রাম, বুঝছো? 1 মিলিগ্রাম, আমি এটা লিখলাম না। এখন দেখো এটা যদি 1 করো তাহলে এটা কি আছে, ভাগাকারে আছে, ওইদিকে গেলে কি হবে বলো তো, ওইদিকে গেলে কি হবে, গুণ। গুণ। আচ্ছা ওটা গুণ না, এখানে 1, এটার থেকে এটা 1 কমছে না বাড়ছে, তাই বলো আগে। তাহিম বলো তো, কমছে না বাড়ছে? কোনটা? 1/100 থেকে আম, এই যে 1-এর 1000 ভাগ বড় না 1 বড়, তাই বলো। 1 বড়। 1 বড়। তাহলে যখন বড় হবে তখন গুণ হবে না? জি তাহলে মিস ওই বুঝছি। পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 1 গুণ 1000, ঠিক আছে? এখন দেখো আমাদের বের করতে বলছে কি 50, 50 গ্রাম সমান কত মিলিগ্রাম। তাহলে 50 গ্রাম মানে কি, 50 গ্রাম। এবার 50 এখানে 1-এর থেকে 50 বড়, তাহলে 50 গুণ 1000। অতএব 50 গ্রাম সমান কত, কত মিলিগ্রাম বলো তো, 50,000 মিলিগ্রাম। 50,000। বুঝতে পারছো? জি মিস।
এইভাবে করবা। এখন বাকিগুলোও কিন্তু এভাবেই করতে পারবা। এখন কি আমার বাকিগুলো দেখে দেওয়া লাগবে? এটা No, ঐকিক নিয়ম, আমি no, প্রথম miss. দিনে বলছি এটা হচ্ছে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের মতো করলেই পেরে যাবা। আচ্ছা, তাহলে এর পরে কি অঙ্ক আছে দেখি। আচ্ছা, এটা একটা ছক দেওয়া আছে, বলছে একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন। বলছে একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখি এখানে রাফি কি বলছে। এটা দিয়ে আহ বোঝানো হয়েছে ট্রাকটি 5 টন পরিমাণ দ্রব্য বা জিনিস ধারণ করতে পারবে। ও আচ্ছা, এই যে এটার কথা বলছে সমগ্র, দেখছো এরকম লেখা থাকে। তো এটা আমি কখনো দেখিনি, আমি জানতামও না, তাই আমি কনফিউশনে পড়ে এসেছি। সমগ্র বাংলাদেশ 5 টন মানে বাংলাদেশের ওজন 5 টন নাকি, এই জন্য। আচ্ছা যাই হোক, তো এই ট্রাকটা কি করবে? 5 টন। কত? 5 টন। এখন আমরা এখানে তো এককের মধ্যে কোনো টন মন পড়িনি, তাই না? তো এখন দেখি এখানে কি বলছে। তো তুলি তখন বলছে রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাপ করতে আমাদের মেট্রিক টন, কুইন্টাল এ ধরনের একক ব্যবহার করি। আচ্ছা দেখো, এগুলোর আমরা তো আমরা নির্ণয় করছি, কিন্তু এখানে খুব বেশি পরিমাণ নাই। কিন্তু একটা ট্রাকে যখন ভারী জিনিস নেয়, কিন্তু ভয় পেয়েছি। আচ্ছা, এখানে যদি ভারী ভারী জিনিস নেয়, ভারী জিনিস যেমন ইট, বালু, সিমেন্ট এগুলা, তো এগুলা কি বলে, এগুলা তখন বড় বড় হবে, তাই না? তো ওটা তো কত কেজি বলবা, কত হাজার কেজি বলবা, কত লক্ষ, কত কোটি কেজি, এগুলা তো বলা যাবে না। তো এই জন্য আমাদের আরো কিছু নামে আমরা ডাকতে পারবো, সেটা হচ্ছে কিলোগ্রাম, মানে 100, আমার আজকে প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা, 100 কিলোগ্রাম বা কেজি, 100 কেজি সমান 1 কুইন্টাল। ঠিক আছে। আবার দেখো 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। মানে এখানে কত কেজি সমান 1 মেট্রিক টন? দেখো তাহলে 100 আর 10 গুণ করলে যেটা হবে, তার মানে কয়টা হবে? 1000। 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। বুঝতে পারছো? 1000 কিলোগ্রাম মানে 1000 কেজি মানে 1 মেট্রিক টন। তাহলে এটা হচ্ছে 5 টন, মানে কি ও 5000 কেজি নিতে পারে। বুঝতে পারছো? অর্থাৎ ট্রাকটির ক্ষমতা কি 5000 কেজি বা 5 মেট্রিক টন। 5000 কেজি মানে কি, তোমাদের এক একটা চালের বস্তা কয়টা হবে বলো তো? 100টা চালের বস্তা নিতে পারবে সে। 50 কেজির যদি বস্তা হয়, 100টা বস্তা নিতে পারবে। বুঝতে পারছো? ওই ট্রাকে। তো তাহলে অনেক না? তো এইটা হচ্ছে আমাদের আরেকটা কি, আরেকটা ছক। এটাও তোমাদের পড়তে হবে যে 100 কিলোগ্রাম বা 100 কেজি সমান 1 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। ওকে, পারবে না? তো তাহলে তোমাদের এটা এটা তো আগেই পড়া ছিল, একটু রিভিশন করবা, হয়ে যাবে। আর এটাও পড়বা। এখন তোমাদের কাজ হবে এই দুইটাই সুন্দর করে পড়া। আর হচ্ছে আমি তো বুঝাই দিলাম, হ্যাঁ। এখন অঙ্ক আমি নেক্সট ক্লাসে ধরবো, কিন্তু তোমাদের এটা পারতে হবে। এটা কি করতে হবে? পারতে হবে, গড়গড়া বলে ফেলতে হবে। আমি নেক্সট ক্লাসে এটা কিন্তু ধরবো তোমাদের। বুঝতে পারছো? আগামীকালকে ক্লাস আছে না? তোমরা মিস, সবাই এই দুইটা জিনিসই পড়ে আসবা। মিস কালকে বলো। ইংলিশ ক্লাস আছে। ও আচ্ছা, কালকে ইংলিশ ক্লাস আছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে পড়ে আসবে। আচ্ছা, তাহলে একটু অঙ্ক দেখাই দিই, তাই না? মিস, যেহেতু তোমাদের সময় আছে। বলো আচ্ছা, বলো। আপনি যে এক্সামটা নিবেন সেটা ইউনিট 10 এর মধ্যে নেবেন হ্যাঁ হ্যাঁ, নাকি ইউনিট 10। প্রেজেন্ট আর টেন্স, ভার্ব টেন্স এগুলো? নেবো না, না না না, টেন্স নেবো না, শুধু ইউনিট 10 হবে। গত ক্লাসে তো সুরায়া ছিল না, আমরা কিন্তু এক্সাম নিব, ঠিক আছে সুরায়া? কয় নাম্বারে? ইউনিট 10 এর মিস শব্দের অর্থগুলো। আর আপনি কি ওইগুলাই নিব। আর হ্যাঁ বলো। মিস আপনি কি লিংক দিবেন নাকি খাতায় লিখে করতে হবে? এটা খাতায় লিখে করতে হবে। মিস কত মার্কের? আমি এখনো প্রশ্ন বানাইনি, আগামীকালকে বানাই দিব। কত মার্কের হবে? 23 মার্ক সর্বোচ্চ। মিস কোথা থেকে আসবে এটা, মানে কিসের উপর পরীক্ষা হবে?
ইউনিট 10 এর উপর। মিস পরীক্ষা কি কি আসবে? তোমাদের কোশ্চেন আসতে পারে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, তারপর এমসিকিউ, এমন এই তিনটার মধ্যে আসবে, বুঝছো? তো তোমরা এই তোমাদের ম্যাথের হোমওয়ার্ক থাকলো এই হচ্ছে আহ কিসের দৈর্ঘ্যের আর কিসের ওজনের, এক মানে যে ছক গুলো আছে সেগুলো ঠোঁটস্থ করা, ঠিক আছে? তোমাদের আজকে আর কোনো হোমওয়ার্ক দিলাম না, এটাই পড়ে নিবা। তোমাদের কিন্তু খুবই অল্প পরিমাণ পড়া দিচ্ছি আমি। প্রথমত অনেকের এক্সাম, আবার তোমাদেরও যাদের রিভিশন চলছে অনেকের এক্সামে আসবে না এটা। তাই বলে এটা ইগনোর করার কিছু না, আমি আবারও বুঝাবো। আচ্ছা, আর কি কারো প্রবলেম আছে? নো মিস। আচ্ছা, তাহলে এখন আমরা বিজ্ঞান ক্লাস করি। আর সুরায়া তুমি লিভ নিয়ে নাও। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে কি বার বলো তো? সোমবার না? বার মিস। আচ্ছা, সুরায়া গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল না, আমি এখানে প্রেজেন্ট দিয়ে দিছি। মিস অ্যাবসেন্ট কেন? আমি তো কালকে ছিলাম, শুধু ইংলিশ ক্লাসটা করি। ও, তুমি ছিলা? ম্যাথ ক্লাসে ছিলে? জি মিস ছিলাম। ও, তো ভুলে গেছি। হুম, ওকে। আচ্ছা, আমরা বিজ্ঞান ক্লাস করি। আর সুরায়া তুমি লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিজ্ঞান ক্লাসে আমরা কোথায় ছিলাম বলো তো? মনে আছে তোমাদের বিজ্ঞান ক্লাস কোথায় ছিলাম? কোথায়? মিস এই যে হাইড্রোজেন, এরপরে অক্সিজেন, এটা। আর বইটা হচ্ছে লোড করতে পারলাম না, বই ওপেন করি। মিস 5 অধ্যায় পড়াইছিলেন পদার্থের গঠন। দাঁড়ান, বইটা ওপেন করে নিই। বই ওপেন করে রাখছিলাম কিন্তু লোড করতে পারলাম না। আচ্ছা, আমরা হচ্ছে পদার্থের গঠন, তাই না, 5 অধ্যায় পড়ছিলাম। তো চলো আমরা পদার্থের গঠনে চলে যাই। আচ্ছা, এখানে আমরা পদার্থের গঠনের এই পর্যন্ত দেখেছিলাম, তাই না? জি তোমরা কি মিস। পড়েছো পদার্থ কাকে বলে? জি মিস। বলো তো। কি কি ছিল এখানে? আচ্ছা, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, এটা বলো। বলতে পারবা? ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, মানে সকল বস্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। আচ্ছা, আর পরমাণু?
আচ্ছা, পরমাণুটা আমি মানে এখন মনে পড়তেছে না। মনে না পড়লে হবে? এই যে অণুকে ভাঙলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে পরমাণু। এটা তো তোমার সেন্স, তাই না? কমন সেন্স। এটা তো করছিলাম, একাধিক পরমাণু মিলিয়ে তৈরি হয় অণু, আর অণুকে ভাঙলে পরমাণু তৈরি হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে পদার্থের গঠন। তোমাদের আগের ক্লাসে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো চলো আমরা পদার্থের গঠন দেখি। এখানে দেখো পদার্থ কিভাবে গঠিত হয়। মনে করো এটা একটা ছোট্ট একটা টুকরা। কিসের টুকরা? মনে করো একটা চকের টুকরা হতে পারে, একটা খাতার পৃষ্ঠা হতে পারে। হ্যাঁ, তো এর গঠনটা কেমন থাকে? আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থ একই ধরনের পরমাণু পাওয়া যায় যে পদার্থে, তাকে কি বলে? মৌলিক মৌলিক পদার্থ বলে। মানে একটা কোনো পদার্থ পদার্থের মধ্যে শুধুমাত্র একটা পরমাণুই থাকে, মানে এক ধরনের, একটা না, এক ধরনের। মানে বিষয়টা এমন যে মনে করো তুমি যদি আহ, কিসের কথা বলবো, আহ এটা কিসের সাথে তুলনা করা যায়? মানে এখানে কোনো কিছু মিক্স থাকবে না, ঠিক আছে? যেমন মনে করো তুমি যদি বই গুছায় রাখো, ঠিক আছে, যদি বই গুছায় রাখো, তো তোমাদের মনে করো একাডেমিক বইগুলা টেবিলের এক সাইডে রাখলা, আর গল্পের বইগুলো এক সাইডে। তো এই যে সেপারেশন করে রাখলা, ওখানে কোনো কিছু মিক্স হলো না, ঠিক আছে? তো এইটাই হলো আলাদা করে বা একই ধরনের যেটা, সেই পরমাণু, মানে যে পরমাণুর মধ্যে একই ধরনের পরমাণু থাকে, ঠিক আছে, মানে যে পদার্থের মধ্যে, সেটাকে বলে হচ্ছে মৌলিক পদার্থ। আর যখন তুমি মিক্স করে ফেলবে, মনে করো তুমি বইয়ের ক্ষেত্রেই যখন হচ্ছে একটা গল্পের বই রাখবা, একটা একাডেমিকের বই রাখবা, তখন হচ্ছে সেটা কি হবে? মিক্সড হয়ে গেল। মিস, আমার তো ইন্টারনেটে একটু সমস্যা হয়েছিল, এর কারণে লিভ হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নাই, তুমি এখন হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। তো এখন দেখো, এটাই বলছে আমরা হচ্ছে মৌলিক পরমাণু, মানে যেটার মধ্যে অন্য কোনো পরমাণু মিক্সড নাই। কিন্তু এখন দেখো বলছে যে লোহা, আয়রন, সোডিয়াম এরা হচ্ছে মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হচ্ছে আয়রন পরমাণু। মানে লোহা যেটা, এটা কি মৌলিক পদার্থ, ওর মধ্যে আয়রন থাকে, মানে ওটা ভাঙলে শুধু আয়রনই পাওয়া যাবে বা লোহাই পাওয়া যাবে। কোনো মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে। আচ্ছা, যে কোনো পদার্থে অবশ্যই একটা পরমাণু দিয়ে গঠিত হবে না পদার্থ, একাধিক পরমাণু যোগ করে সেটা অণু হিসেবে থাকবে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি আছে? দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। আচ্ছা, হাইড্রোজেন মানে এইচ, ঠিক আছে? তো এই হাইড্রোজেন গ্যাস, এটা একটা কি গ্যাস, একে প্রকাশ করা হয় H2 দিয়ে। এখানে H2 দিয়ে, মানে এখানে দুইটা হাইড্রোজেন নিয়ে একটা অণু গঠিত হয়। এখন এই অণু আহ এই অণু একাধিক অণু গঠিত হয়ে কি করে? গ্যাস উৎপন্ন করে। বলছে কোন কোন পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। কি বলছে? কোন কোন পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। মানে কি, কিছু কিছু অণু হচ্ছে একাধিক রকম, মানে মিক্সড থাকে। যেমন মনে করো এটা যদি খাবারের সাথে তুলনা করো বেশি ভালো হবে। খিচুড়িতে যেমন মিক্স থাকে, তেমন কিছু কিছু পদার্থ মিক্সিং থাকে। আর তুমি যদি ভাতের সাথে তুলনা করো, শুধু ভাত, ওটা কি? ওটা মৌলিক পদার্থ বলতে পারো। তো যখন খিচুড়ি করবা তখন ওটা যৌগিক পদার্থ হয়ে যাবে। খিচুড়ি বলতে একাধিক পদার্থ থাকবে, ওখানে চাল থাকবে, ডাল থাকবে, তুমি সবজিও দিতে পারো, মাংসও দিতে পারো, তাই না? অনেক ডিম দিয়েও খিচুড়ি করে। তো এখন দেখো বলছে যেমন পানি একটি যৌগিক, একটি যৌগ পানি। পানির সংকেত কি? H2O। মানে পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা আছে। তো পানির অণুতে কি আছে? যেমন একটি পানির যৌগ, পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন দুই রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা।
মানে এখানে দেখো ওদের মানে একাধিক যখন একসাথে মানে মিক্সড হবে তখন কি যেমন মনে করো একাধিক তুমি যখন খিচুড়ি খাওয়া তো তখন তোমাদের কি টেস্ট অন্যরকম লাগবে। আবার তুমি যদি মাংস শুধু খাও বা ডাল শুধু খাও, ভাত শুধু খাও, তখন কি টেস্টটা অন্যরকম লাগবে। তো মানে এক এক সময় এক এক রকম। সেম সেটা, ওরও বৈশিষ্ট্য সম্পূর্ণই আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? তো পদার্থের গঠনে যেটা আমরা দেখলাম যে মৌলিক পদার্থের গঠন আর যৌগিক পদার্থের গঠন, তো এই দুইটাতে একটাতে হচ্ছে মিক্সড থাকে আর একটা কি শুধু একই পদার্থ থাকে। বুঝতে পেরেছো? তো এখানে উদাহরণ হিসেবে তোমরা এটা মাথায় রাখবা, তোমরা একাধিক উদাহরণ পারবা না, কারণ এই উদাহরণগুলো হচ্ছে তোমরা যখন বড় হবা তোমরা নিজে নিজেই দিতে পারবা, কিন্তু এখন তোমাদের মুখস্থ করা লাগবে। সেটা হলো মৌলিক পদার্থের আহ মৌলিক পদার্থের হচ্ছে উদাহরণ হলো H2 মানে হাইড্রোজেন গ্যাস, আর যৌগিক পদার্থ হচ্ছে H2O মানে পানি। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের সাথে কি যোগ করে দিছে? পানি যোগ করে দিছে, অক্সিজেন যোগ করে দিছে। ঠিক আছে, তো তারপর পানি হয়েছে। তো পদার্থের গঠন কি তোমরা বুঝতে পেরেছো যে পদার্থ কিভাবে গঠিত হয়? তোমাদের খুব বেসিক ধারণা দিছে, ডিপ ধারণা দেয়নি যে প্রথমে পদার্থ কিভাবে গঠন করে। তোমরা যেহেতু ছোট, আরো বড় হবা তখন আরো ডিটেলস পাবা। বুঝেছো কি তোমরা? জি মিস, আমি বুঝতে পেরেছি। জি মিস। আচ্ছা, এখন দেখো বলছে অনুর ধারণায় পদার্থের 3 অবস্থা। এখন পরমাণুর ধারণা আমরা এখন যাব না, কিন্তু এই যে অণু গঠন করে, অনেকগুলা পরমাণু একসাথে সঙ্গে হয়ে কি গঠন করে বলতো? অণু। এই অণুর অবস্থা হচ্ছে 3টা। ঠিক আছে, যেমন আমরা খাবারের সাথে তুলনা করছি, মনে করো তুমি ডালকে কখনো ঘন করতে পারো, কখনো পাতলা করতে পারো, তাই না? এটার অবস্থা তো এইরকম। অণুর অবস্থা হচ্ছে 3টা। তো কি কি? ইতিমধ্যে আমরা পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানবো। এখানে হচ্ছে কঠিন, তরল আর বায়বীয় বা বরফ, পানি, জলীয় বাষ্প, মানে এটা পানির অবস্থা। তো আমরা সাধারণত পদার্থের অবস্থা হচ্ছে কয়টি? 3টি। কি কি? কঠিন, তরল আর বায়বীয় বা গ্যাসীয়। ঠিক আছে, তো 3টা। তাহলে বলতে পারবা তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে পদার্থের অবস্থা কয়টি? বলো আরিবা, বলতে পারবে? জি মিস। আচ্ছা, আরিবা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো বলছে কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সঙ্গে শক্তভাবে ও সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। কি করে? কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে, ঠিক আছে, কঠিন যে পদার্থটা, আমরা কঠিন বলতে কি শক্ত বোঝায়, তো শক্তভাবে সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল খুবই শক্তিশালী এবং নড়াচড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি, আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণুতে একে অপরের সঙ্গে শক্ত করে লেগে থাকে। অণুগুলো মাঝখান থেকে ফাঁকা থাকে না বা নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। আচ্ছা, এখানে তোমাদের বলছে কঠিন পদার্থ সম্পর্কে আলোচনা করছে। তো কঠিন পদার্থে কি থাকে? অণুগুলো হচ্ছে শক্ত থাকে, ওটা আহ ওটা হচ্ছে কোনো নড়াচড়া করে না। ঠিক আছে, এটা সুবিন্যস্ত থাকে। আর যেমন বরফ, বরফ কি হয় দেখবা, বরফ স্থির ভাবে, ওটা কি সহজে ভেঙে ফেলা যায় না। তুমি চাপ দিলে ভাঙবে ঠিক আছে, কিন্তু ওটা শক্ত, তাই না? ওর মধ্যে কোনো ফাঁকাও নাই, ওটা নড়াচড়াও করে না। এরপরে দেখো কোন পদার্থ আছে? তরল পদার্থ। কি আছে? তরল পদার্থ। তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কি থাকে? কম থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। ঠিক আছে, তো একটু নড়াচড়া করলেই কি করে? বেশি নড়াচড়া করতে পারে, একটু বেশি নড়াচড়া করতে পারে, স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়, মানে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। তো তরল পদার্থটা কি? যেটা হচ্ছে লিকুইড আমরা যেটা বলি, যেমন পানি, ঠিক আছে, ডাল, এগুলা। তো এগুলা হচ্ছে কি আমরা ওষুধ খাই সেটা।
কি, এটা হচ্ছে তরল পদার্থ। এগুলা একে অপরের খুব কাছাকাছি থাকে, এদের মধ্যে আন্তঃআণবিক বল খুব কম। এগুলো কি কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না, পানিগুলো একে অপরের সঙ্গে কি থাকে, অণুগুলো খুব কাছাকাছি থাকে, আর এটা এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। এগুলা যেগুলো আমরা পড়ছি এগুলা কিন্তু কি বলতো, বৈশিষ্ট্য। এরপরে দেখো বায়বীয় আছে। তোমরা কি শুনছো আমার কথা? জি মিস। এরপরে দেখো বলছে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুবই দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারিদিকে চলাচল করে। ফলে বায়বীয় বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই, এরা বদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে, পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। আচ্ছা, বায়বীয় বলতে বোঝায় যে এটা তরল না, এটা বাতাস, এক কথা বাতাস, এরা মুক্ত, তুমি চাইলে ওদের আটকে রাখতে পারো না সহজে। আর যদি আটকে রাখো, যেই পাত্রে আটকাবা সেই পাত্রে কি করবে, পুরোটা জুড়ে থাকবে, মানে এদিক সেদিক, হ্যাঁ এরকম। তো এদের মধ্যে আন্তঃআণবিক বলটা কি? আন্তঃআণবিক বল হচ্ছে ভিতরের বল। ঠিক আছে, কিসের বল? ভিতরের বল। দেখো আমাদের একটা পদার্থ, মনে করো পানি, পানিও যা তরলতায় কঠিন, এই যে বলছে যে পানি, তাই না, পানিও যা, বরফও তাই, জলীয় বাষ্পও তাই, তিনটাই কিন্তু সেম। কিন্তু এখানে দেখো কঠিন পদার্থ এটা কি জমাট বেঁধে আছে, আর তরলটা একটু ফাঁকা। দেখছো এখানে যে বলগুলো আছে সেগুলা কি করছে, জয়েন্ট, আর তরলে এটা একটু ছাড়ানো। বাষ্পীয়তে ওই বলগুলা কি আরো বেশি ছাড়ানো, মানে ওইটা একদমই জয়েন্ট নাই। তো এর অর্থ হচ্ছে ওই বলগুলা যেটা লেগে আছে যে শক্তির কারণে, ঠিক আছে, সেটাকে বলে আন্তঃআণবিক শক্তি। যেমন মনে করো তোমার আমরা তো রুটি বেলি, তাই না, রুটি বেলার আটাটাকে যদি কম পানি দাও, শক্ত করো, তাই না, তখন ওটা দেখবে লেগে থাকে। কিন্তু ওইটা একটু পানি দিয়ে গুলাও, তখন কি হবে বলো তো, ওটা মানে গড়বে পানির মতো। আর যদি ওইটা বাষ্প জলীয় বাষ্প এখান থেকে হয়, কিন্তু ওইটা তো চোখে দেখতে পারবে না, এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে পারো তোমরা, ওই আটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এটা অবস্থা বোঝায়। এটা কেন হচ্ছে, এটা কারণ আন্তঃআণবিক শক্তি, মানে যে শক্তির কারণে ওরা একে অপরের সঙ্গে লেগে থাকে। তাহলে আমরা কি পড়লাম এখানে, দেখো পদার্থের গঠন পড়লাম, অণুর ধারণা পড়লাম, ওনার যে অবস্থাগুলো সেই অবস্থা সম্পর্কে কি করলাম, ধারণা পড়লাম, আর এইখানে ধারণার বৈশিষ্ট্য পড়লাম। ঠিক আছে, এখানে কি তোমাদের কারোর প্রবলেম আছে? নো মিস। আচ্ছা, এখন দেখো তাহিম, বুঝেছো? জি মিস, আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বলছে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। হুম, আচ্ছা, মিশ্রণ বলতে কি বোঝায় দেখো, আমি যেটা বললাম মিক্স করা। ঠিক আছে, একটা খিচুড়ি বানাইতে হলে তোমাদের কি করতে হয়, চাল ডাল এগুলো মিক্সড করতে হয়। আহ তেমন এখানে একটা উদাহরণ দিছে যে আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি, তাই না, চানাচুর তো আমরা সবাই খাইছি। তো অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিড়া, বিভিন্ন রকমের মশলা সহ আরো কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি হয় কি, চানাচুর। তো মিশ্রণের মধ্যে উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না। মানে একই জিনিস শুধু মিক্সড হয়, এখানে নতুন কোনো পদার্থ সৃষ্টি হচ্ছে না। তো মিশ্রণের উপাদানগুলোর মধ্যে তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি। মিশ্রণও এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। মানে এই চানাচুরের সাথে বোঝাই বলছে যে অনেকগুলা মৌলিক পদার্থ আর অনেকগুলো যৌগিক পদার্থ কি করে, এক জায়গায় মিলেমিশে থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কোনো পদার্থের পরিবর্তন হয় না, শুধু ওইখানে মিক্সড হয়। তো এখানে দেখো, এখানে বলছে আমাদের একটা কাজ দিছে, মিশ্রণ ও মিশ্রণের উপাদান চিহ্নিত করতে হবে। আমাদের চারপাশে যেসব মিশ্রণ দেখি তার নাম নিচে ছকে লিখে রাখি, নমুনা হিসেবে ছকটি পূরণ করি। যেমন খাবার স্যালাইন দিছে এখানে, আমি খিচুড়ি বললাম, খিচুড়ি দিতে পারো। তো আবার মনে করো আর কি দিতে পারো, উম এরকম তোমাদের আইডিয়া যেগুলো আছে এখান থেকে পড়তে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। এর পরে আছে যে কিভাবে পৃথক করবা।
কিন্তু আমরা আজকে অত নিব না। আমরা যেটা পড়বো সেটা ভালো করে পড়তে হবে। সেটা হলো তোমাদের এখানে কিন্তু কঠিন পড়া আছে। কঠিন বলতে আহ এখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা লিখে নিবা। আবার আমিও লিখে দিব, সমস্যা নাই। তোমরা এই প্রশ্নটার উত্তর এইটুকুন পড়বা, পড়ে লিখবা যে হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, আর পদার্থের অবস্থা কয়টি, তাদের 3টা করে বৈশিষ্ট্য লিখবা। বুঝতে পেরেছো? পদার্থ কত প্রকার, ওকে মিস। পদার্থ কত প্রকার ও কি কি, এবং পদার্থের অবস্থা কত প্রকার ও কি কি, আর এদের অবস্থার 3টা করে বৈশিষ্ট্য। এই প্রশ্নটার উত্তর তোমরা সবাই লিখে আনবা বাসা থেকে। বুঝতে পেরেছো? নিজের মতো করে। বুঝেছো কি আমার কথা? জি মিস, বুঝেছি। আচ্ছা, আমি সুন্দর করে লিখে দিচ্ছি গ্রুপে এখনো, আর তোমরাও লিখে নিতে পারো যে পদার্থ কত প্রকার কি কি। আচ্ছা, আমি ক্লাস শেষে লিখে দিচ্ছি, ঠিক আছে? এখন লিখতে গেলে সময় লাগবে। এখন তোমরা বলো, যতটুকু পড়াইছি এতটুকু কি বুঝেছো? জি মিস, বুঝতে পেরেছি। জি মিস, বুঝেছি। তোমরা তোমরা কিন্তু এই হোমওয়ার্কটা অবশ্যই সাবমিট করবে। আমি অবশ্যই দেখবো যে তোমরা কিভাবে লিখছো, আমি কিন্তু এটা দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে এটা পড়তেই হবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যারই সিলেবাসে আছে দেখবা এটা আসবে, যে কোনো একটা আসবে, যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য লেখো, বা তরল পদার্থের বৈশিষ্ট্য লেখো, বা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য লেখো, যে কোনো একটা আসবেই, অবশ্যই আসবে। হুম। তো এটাই তোমাদের আজকে বিজ্ঞানের হোমওয়ার্ক। আর ইংলিশের হোমওয়ার্ক হচ্ছে ম্যাথের হোমওয়ার্ক হচ্ছে ছকটা পড়বা, ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আছে ক্লাসে? নো মিস। নো মিস। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আমরা ক্লাস আজকে এ পর্যন্তই শেষ করে দিই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।